মুভি যখন কাল্পনিক না হয়ে বাস্তবের কোনো একটা অবাক করা ঘটনা হয় তখন সেই মুভি জীবন্ত হয়ে ওঠে। প্রায় ৩ বছর ধরে দুজন মানুষ একা নির্জন বরফে ঘেরা জায়গায় কি করছিল, যেখানকার তাপমাত্রা -40 ডিগ্রি। আমরা জানি 0 ডিগ্রি তাপমাত্রাতেই জল জমে বরফে পরিণত হয়। এবার ভেবে দেখো, সেই 0 ডিগ্রির থেকেও 40 গুণ নিচে তাপমাত্রা, তাহলে কিরকম ঠান্ডা ছিল। সেখানে অন্যান্য বিপদ তো ছিলই, তার সাথে হিংস্র তুষার ভাল্লুকের সাথে মৃত্যুর খেলা। সত্যি এসব বাস্তবে ঘটেছিল কোনো একটা মানুষের সাথে, ভাবলেও গায়ে কাটা দেয়। আজকের মুভি এগেইনস্ট দ্য আইস। মুভি শুরু হয়, দেখানো হয় বরফে ঘেরা একটা জায়গা, যেখানে একটা লোক কুকুরে টানা একটা গাড়ি, এটাকে স্লেজ গাড়ি বলা হয়, এই গাড়িতে করে তার সঙ্গীকে নিয়ে যাচ্ছে। এই লোকটার নাম হলো ক্যাপ্টেন এজনার। তিনি তার অসুস্থ সঙ্গী, যার নাম লেফটেন্যান্ট জর্গেনসন, তাকে তাদের বোটের কাছে নিয়ে যাচ্ছিলেন, কারণ তারা ছিল গ্রিনল্যান্ড নামে একটা জায়গায় এবং সেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে তার পা জমে গিয়েছিল। আসলে ঘটনার সূত্রপাত হয় 1909 সাল। সেই সময় আমেরিকা একটা দাবি জানায়। বলা হয় গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মাঝখানে একটা জলাশয় আছে এবং আমেরিকার দাবি হলো এই গ্রিনল্যান্ডের ওপর শুধুমাত্র ডেনমার্কের অধিকার থাকতে পারে না। গ্রিনল্যান্ডের মাঝখানে থাকা ওই জলাশয়ের এপারের অংশ ডেনমার্কের আর ওপারের অংশ আমেরিকার। যেহেতু সারা বছর এই জলাশয়টা বরফের নিচে থাকে, তাই বাইরে থেকে বোঝা সম্ভব না যে এই জায়গাটা আসলে কোন দেশের মধ্যে পড়ে, আমেরিকা না ডেনমার্ক। আর আসলেই কি সেখানে কোনো জলাশয় আছে, এটা দেখার জন্য ক্যাপ্টেন এজনার সহ 6 জনের একটা টিম পাঠানো হয় অ্যালবামা নামে একটা জায়গায়। গ্রিনল্যান্ডের কাছাকাছি অবধি সেই 6 জন পৌঁছালেও ওই বরফে ঘেরা জায়গায় ক্যাপ্টেন এজনার প্রথমে তার এক সঙ্গীকে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই তার সঙ্গীর পা বরফে জমে যায় এবং পায়ের আঙ্গুল কেটে বাদ দিতে হয়। স্বাভাবিকভাবেই তার প্রথমবারের যাত্রা অসফল হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন হেরে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি ঠিক করেন গ্রিনল্যান্ডকে বাঁচাতে তিনি আরও একবার সেখানে যাবেন, কারণ প্রথমবারের যাত্রা অসফল হলেও তিনি জানান তাদের আগে এখানে অনেকেই এসেছিল এবং তারা কোনো একটা অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গেছে। এখন তাদের কোনো আর খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তাদের রেখে যাওয়া একটা ডায়েরি এবং একটা ম্যাপ তিনি পেয়েছেন। এটার সাহায্যে তিনি এবার গ্রিনল্যান্ডের আরও গভীরে গিয়ে খোঁজ করবেন একটা পাথরের টিলার, যার মধ্যে আসল প্রমাণ রয়েছে যে ওখানে কোনো জলাশয় আছে কি নেই এবং যদি থেকে থাকে সেটা কোন দেশের। কিন্তু সেখানে একা যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না, একজন সঙ্গী চাই। কিন্তু তার টিমের বাকি সদস্যরা যেহেতু জানতো যে এই যাত্রা প্রচণ্ড ভয়ঙ্কর এবং মৃত্যুর সম্ভাবনা সবথেকে বেশি, তাই তারা কিন্তু কেউই যেতে রাজি হলো না। তবে তার এই দ্বিতীয়বারের যাত্রার সঙ্গী হয় আইভার নামে ইনি। তবে আইভারের কাছে সবকিছু নতুন ছিল, সে আগে কখনো গ্রিনল্যান্ডে যায়নি। আইভারকে নিয়ে ক্যাপ্টেন এজনার শুরু করে তাদের দ্বিতীয় যাত্রা এবং তাদের সঙ্গী বলতে ছিল স্লেজ গাড়ি আর চারদিকে থাকা বরফে ঢাকা চূড়া, আর তার সাথে -40 ডিগ্রি তাপমাত্রা। 0 ডিগ্রির যদি আরও 40 গুণ নিচে তাপমাত্রা থাকে, সেটা কতটা ঠান্ডা এবং কতটা অসহ্যকর হতে পারে সেটা বুঝতেই পারছো। প্রতিদিন একটু একটু করে চড়াই উতরাইয়ের মাধ্যমে পথ অতিক্রম করা আর অন্ধকার নেমে এলে সেখানেই বিশ্রাম করতে হয়। এভাবেই কেটে যায় 26টা দিন। এই বরফে ঘেরা পরিবেশ, চারদিকে শুধুই অসহ্যকর ঠান্ডা, আর কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন মাত্র নেই। এই সবকিছু ক্যাপ্টেনের কাছে ছিল স্বাভাবিক এবং চেনা বিষয়, আর আইভারের কাছে ছিল এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে কখনো কখনো মানুষের জীবনে ভালোর সাথে কিছু খারাপ অভিজ্ঞতাও তৈরি হয়। ঠিক এমনভাবেই একসময় আইভারের একটু ভুলের জন্য তাদের সাথে থাকা একটা কুকুর বরফের খাদের মধ্যে পড়ে যায়। শুধু তাই নয়, এমন দুর্গম জায়গায় সে অনেক প্রয়োজনীয় সামগ্রীও নষ্ট করে ফেলে। এই গ্রিনল্যান্ডের অভিযানে আসার পর থেকে সবকিছু তার রোমাঞ্চকর লাগছিল, কিন্তু এবার সবকিছু কেমন যেন একটু তিক্ত বা একটু তেতো লাগতে শুরু করে, কারণ সে বুঝতে পারে সামান্য ভুল তাদের জীবনে এমন পরিণতি করতে পারে, ঠিক যেমন এই কুকুরটার হয়েছে। কেটে যায় 48টা দিন এভাবেই। একই পার্বত্য এলাকা, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, যেখানে সামান্য বাসন পরিষ্কার করতে হলেও বরফ ভেঙে জল বার করতে হয়। এই জায়গাটা আসলে এতটাই শীতল, এতটাই দুর্গম যে সমুদ্রপথে বোটের সাহায্যে এখানে আসা তো যায়, কিন্তু সেই বোট চলাচল করতে পারে শুধুমাত্র জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত, কারণ আগস্ট মাসের পর থেকে সমুদ্রের জল সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়, আর পরের বছর জুলাই মাস না আসা পর্যন্ত সেই বরফ কিন্তু গলে না। মানচিত্রের সাহায্যে তারা যত পথ অতিক্রম করতে থাকে, তাদের কাছে পরিস্থিতি ততই জটিল থেকে জটিলতর হতে থাকে। তারা যতটুকু খাদ্য নিয়ে এসেছিল তার পরিমাণ এখন অনেকটাই কমে গেছে, এবং যতটুকু খাবার তাদের কাছে আছে তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই খাবারটুকুই খেতে হবে, এবং এই জন্য তাদেরকে দুবেলা করে খাওয়া চলবে না, একবেলা না খেয়ে থাকতে হবে। কথায় বলে পেটের খিদে মানুষকে হিংস্র পশুতেও পরিণত করে দেয়। যে আইভার এতদিন পশুপ্রেমী ছিল, সে পশু হত্যা করা একদমই পছন্দ করত না, সেই আইভারকে দেখা যায় সে কুকুরদেরকে খেতে দেওয়ার জন্য নিজের হাতে অন্য একটা কুকুরকে মেরে সেই কুকুরদেরকে ভোজন বানিয়ে দেয়। দেখতে দেখতে পার হয়ে যায় 84 দিন। এখন তাদের কাছে আর কোনো খাবার নেই। ঠিক করা হয় এবার তারা পথ পরিবর্তন করবে। দুটো গাড়ির বদলে তারা একটা গাড়ি ব্যবহার করবে। আবারও পথ চলা শুরু হয়।
অনেক কষ্ট আর অক্লান্ত পরিশ্রমের পর তারা অবশেষে একটা কিছু দেখতে পায়, এবং এটা ছিল পাথর দিয়ে বানানো একটা ছোট্ট স্তূপ বা টিলা। আর এটাই ছিল সেই টিলা যেটা সন্ধানে ক্যাপ্টেন এত দূর ছুটে এসেছেন। এই টিলার খোঁজে এর আগে যারা এখানে এসেছিল তাদের রেখে যাওয়া কিছু খাবার এবং একটা কৌটো পাওয়া যায়। এই কৌটোটা খুলে ক্যাপ্টেন দেখেন সেখানে একটা চিঠি রয়েছে। চিঠিটা ছিল 8ই আগস্ট 1907 সালের। এই চিঠিটা তারা লিখেছিলেন যারা কিনা সবার প্রথমে গ্রিনল্যান্ডে এসেছিলেন, কিন্তু একসময় তাদের শারীরিক শক্তি একদমই কমে এসেছিল এবং তখন এখান থেকে তাদের জাহাজ 580 মাইল দূরে ছিল। তারা এতটা পথ ধরে নিজেদের জাহাজে ফিরে যাওয়ার মতো অবস্থা ছিলেন না। এতদিন না খেয়ে থাকার পর তারা যখন অবশেষে এই খাবারগুলো পেল, তাদের আনন্দের আর সীমা রইল না। তারা নিজেরাই প্রচন্ড দুর্বল এবং খাদ্যের অভাব, তাই খাবার জোগাড় করার জন্য আইভার একটা পশু শিকার করতে যায়। ঠিক তখনই সে পেছন থেকে কিছু একটা আওয়াজ পায়। ঘুরে দেখে একটা বিশাল ভাল্লুক নিজের খাদ্যের জন্য তাদের শিকার করতে এসেছে। সে ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়েছে আর ক্যাপ্টেনের পক্ষে তার সঙ্গে লড়াই করা সম্ভব হচ্ছে না। তখন আইভার ভাল্লুকটাকে গুলি করে। 2-3টে গুলি খাওয়ার পর ভাল্লুকটা ক্যাপ্টেনকে নিয়ে বরফ গলা জলের মধ্যে গিয়ে পড়ে। এরপর আইভার ক্যাপ্টেনকে টেনে তোলে। সে সময় ক্যাপ্টেন কিছুটা আহত হয়েছিলেন। এদিকে প্রচন্ড ঠান্ডা, খাদ্যের অভাব আর ভাল্লুকের আক্রমণে সবগুলো কুকুর মারা যায়। বোট অবধি পৌঁছাতে তখনও 200 মাইল পথ বাকি ছিল। তাই ক্যাপ্টেন সমস্ত অপ্রয়োজনীয় এবং ভারী জিনিসগুলো আগুনে পুড়িয়ে দেয়, এমনকি তাদের টানা গাড়িটাও আগুনে পুড়িয়ে দেয়। এতদিনে তারা গ্রিনল্যান্ডে 164 দিন কাটিয়ে ফেলেছে। তাদের এখানে আসাটা যতটা দুর্গম এবং কঠিন ছিল, ফেরার পথ কিন্তু তার থেকেও দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। ক্যাপ্টেন আশঙ্কা করতে শুরু করেন যে তারা হয়তো বোট অবধি পৌঁছতে পারবেন না, কারণ শরীর একেবারে সাথ দিচ্ছে না। ক্যাপ্টেন ভেবে নেয় যে কোনো মুহূর্তে তারা হয়তো এখানেই মৃত্যুবরণ করতে পারে। তাই মরার আগে তারা পাথর দিয়ে একটা স্তূপ তৈরি করেন এবং হাতে যা কিছু তথ্য প্রমাণ পেয়েছিল সবকিছু ওটার মধ্যে রেখে দেয়। এরপর তাদের কাছে এখন একটাই উপায় ছিল, যতটা তাড়াতাড়ি সম্ভব বোটের কাছে পৌঁছানো। বাঁচার এই একটাই পথ আছে। তারা একটা দড়ির সাহায্যে আরো বেশ কিছু পথ অতিক্রম করে এবং অনেকটা পরিশ্রম আর ধৈর্যের পর অবশেষে তারা অ্যালবামা নামে জায়গাটা এসে পৌঁছায়, যেখানে তাদের জাহাজটা ছিল। কিন্তু সেখানে এসে তারা দেখে চারিদিকে শুধু বরফ আর বরফ, আস্তরণে ঢাকা। কোনো মানুষ তো দূরের কথা, তাদের জাহাজটার পর্যন্ত চিহ্ন মাত্র নেই। এরপর কিছুটা দূরেই তারা দেখেন যে একটা ঘর বানানো আছে। প্রথমে তারা দুজনে ভাবেন যে হয়তো তাদের সঙ্গীরা সেই ঘরটার ভেতরে আছে, তারাই হয়তো ঘরটা বানিয়েছে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেখানে জাহাজের সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো একটা ঘর ছাড়া আর কিছুই নেই। দেখা যায় তাদের সঙ্গীরা ক্যাপ্টেন এবং আইভারকে সেখানেই রেখে চলে গেছে। তার কারণ কনকনে ঠান্ডায় অ্যালবামার টুকরো হয়ে যাচ্ছিল, তাই প্রাণ বাঁচাতে সেখানে একটা ঘর তৈরি করে তারা এবং 1 বছরের খাদ্য মজুত রেখে তারা সেখান থেকে ফিরে যায়। ফিরে গিয়ে ডেনমার্কের সরকারের কাছে তারা সবকিছু খুলে বলে। তবে তাদের মধ্যে লেফটেন্যান্ট জর্গেনসন, যিনি কিনা ক্যাপ্টেনের সঙ্গে প্রথমবার গ্রিনল্যান্ডে গিয়েছিলেন, তিনি সরকারের কাছে অনেক অনুরোধ করে যেন ক্যাপ্টেনদের উদ্ধার করার জন্য কোনো একটা টিম পাঠানো হয়। কিন্তু সরকার এই মিশনের পেছনে আর কোনো টাকা খরচ করতে চায় না এবং সময় পেরোতে পেরোতে একসময় 242 দিন হয়ে যায়। সরকার ধরে নেয় ক্যাপ্টেন এবং আইভার মারা গেছে। এদিকে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত কোনো পথ না পেয়ে ক্যাপ্টেন ও আইভার অ্যালবামার সেই ঘরেই থাকতে শুরু করে। এই ঘটনায় আইভার কিন্তু একদমই ভেঙে পড়ে। সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু ক্যাপ্টেন তাকে ভরসা দেন যে কখনো না কখনো কোনো না কোনো জাহাজ নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করতে আসবে। নিজেদের একাকিত্ব এবং অবসাদের হাত থেকে বাঁচতে তারা যেন একে অপরের বন্ধু হয়ে ওঠে। নিজেদের ভালো লাগা মন্দ লাগা, জীবনের অভিজ্ঞতা, এই সব কিছু ভাগ করে নিতে থাকে একে অপরের সাথে। কোনো না কোনোভাবে সময় তো পার করতে হবে। তবে একটা সময় ক্যাপ্টেন ঠিক করে যেহেতু সে এবং আইভার অ্যালবামা অবধি আসতে পেরেছে, সুতরাং তারা সেই পাথরের টিলা বা স্তূপ অবধি আবার যাবে যেখানে তারা প্রমাণগুলো রেখে এসেছে। এবার প্রশ্ন আসে, তারা সেখানে আবার কেন যাবে? তারা তো সেখান থেকে ফিরে এসেছে কোনো রকমে। উত্তর হলো, তাদের প্রথমে বিশ্বাস ছিল না যে তারা এই পথ অতিক্রম করে অ্যালবামা অবধি আসতে পারবে, সেই জন্য তারা ওখানে ওটা রেখে এসেছিল। এবার তারা যখন অ্যালবামা অবধি এসে পৌঁছে গেছে, তারা ভাবতে থাকে যে ওখানে যা হিংস্র ভাল্লুক এবং তুষার ঝড় আছে, এগুলো দাপটে ওই প্রমাণগুলো নষ্ট হতে পারে, যে প্রমাণগুলোকে তারা নিজেদের প্রাণ হাতে করে বাঁচিয়েছে বা জোগাড় করেছে। 429 দিনের মাথায় তারা ওই টিলা অবধি আবার পৌঁছায় এবং প্রমাণগুলোকে উদ্ধার করে। 471 দিনের মাথায় প্রমাণ নিয়ে তারা আবার অ্যালবামায় পৌঁছায়। ততক্ষণে অ্যালবামার বরফ কিন্তু অনেকটাই গলে গেছে। তারা ওখানে ফিরে দেখতে পায় তাদের উদ্ধার করার জন্য একটা রেস্কিউ টিম পাঠানো হয়েছিল। তবে সেই সময় তারা প্রমাণ উদ্ধার করতে যাওয়ার জন্য সেই টিমটা তাদেরকে না পেয়ে ফিরে গেছে। তারা ভেবে নিয়েছে ক্যাপ্টেন এবং আইভার হয়তো সত্যিকারের মারা গেছে। তবে যাওয়ার সময় তারা সেখানে একটা নোট ছেড়ে যায়, যাতে কেউ সেখানে এলে বুঝতে পারে যে তাদের খোঁজার জন্য কেউ এসেছিল। এই ঘটনায় তারা প্রচন্ড ভেঙে পড়ে। ওদিকে লেফটেন্যান্ট আবারও সরকারের কাছে আবেদন করে যে আরেকটা রেস্কিউ টিম গিয়ে দেখুক তারা সত্যি সেখানে জীবিত আছে নাকি মারা গেছে। কিন্তু সরকার থেকে জানিয়ে দেয় যে এটা আমাদের শেষ চেষ্টা ছিল, তারা দুজনের কেউই বেঁচে নেই, সুতরাং আর কাউকে পাঠানো হবে না। তবে আইভার ও ক্যাপ্টেন হতাশ হলেও তারা নিজেদের মনের মধ্যে জোর তৈরি করে এবং এভাবেই কেটে যায় 793 দিন। ক্যাপ্টেন যেন এরপর অন্য একটা জগতে হারিয়ে যেতে থাকে। ক্যাপ্টেন হ্যালুসিনেট করতে শুরু করে, অর্থাৎ সে কল্পনা করতে শুরু করে তার প্রেমিকা নাজাকে,
একটা সময় ক্যাপ্টেন এজনার পুরোপুরিভাবে পাগল হয়ে যান এবং তার গলায় ধীরে ধীরে পচন ধরতে শুরু করে, কারণ ভাল্লুকের আক্রমণের কারণে তার গলার মধ্যে ক্ষতের সৃষ্টি হয়েছিল। একেই জনমানবহীন কঠিন পরিস্থিতিতে 2.5 বছর ধরে বসবাস করা এবং এত দুঃখ কষ্ট হতাশা সবকিছুর ফলে তাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। ঠিক এই সময় একদিন দেখা যায় আবারও একটা মাংস খেকো ভয়ঙ্কর ভাল্লুকের কবলে পড়ে তারা। ভাল্লুকটা তাদের ঘরের বাইরে এসে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ভাল্লুকটাও ক্ষুধার্ত ছিল, তারও খাবার প্রয়োজন ছিল, তবে কোনো রকমে এবারও উপস্থিত বুদ্ধির ব্যবহার করে তারা বেঁচে যায়। এভাবেই 865 দিন পেরিয়ে যাওয়ার পর তারা দুজনেই কেমন যেন অন্য জগতের মানুষের মতো হয়ে গেছে। কিছুদিন পর একসময় লেফটেন্যান্ট আরও কিছু লোকজন নিয়ে সেখানে আসেন তাদের দুজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। 2.5 বছরেরও বেশি সময় ধরে এক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার পর তাদের মুক্তি ঘটে। পূরণ হয় ক্যাপ্টেন এজনারের স্বপ্ন। তিনি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিনতম অনুসন্ধানে সফল হয়েছেন। আমেরিকার হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচানোর একটা অসম্ভব কাজ সম্ভব হয় ক্যাপ্টেন এজনার এবং আইভারের হাত ধরে। তাদেরকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়। অবশেষে গ্রিনল্যান্ড থেকে ফিরে আসা 2 সাহসী বীরকে তাদের যোগ্য সম্মান দেওয়া হয়। সফলতার সাথে সাথে ক্যাপ্টেন আবারও তার ভালোবাসার মানুষ নাজাকে ফিরে পায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভাবতে অবাক লাগে যে এরকম একটা ঘটনা সত্যি বাস্তবে ঘটেছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।